হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শ্রী রয় এডুকেশন। তো আমরা আজকে এনসিইআরটির আমরা চ্যাপ্টার নাম্বার যেটা বায়োলজির একটা খুব ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার সেল, সেটা আমরা শুরু করব। ঠিক আছে, আমি ডাইরেক্ট এনসিইআরটি থেকেই পড়াবো। তো তোমাদের আমি বাংলাতে পড়াবো, কোনো অসুবিধা হবে না। যদি বুঝতে না পারো কমেন্ট সেকশনে জানিও, বুঝিয়ে দেবো। তাহলে প্রথমে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে সেল। সেলটা কি? সেল হচ্ছে বেসিক ইউনিট অফ লাইফ। ঠিক আছে, এই যে আমরা এত লিভিং থিংস দেখছি, নন লিভিং থিংস দেখছি, আমাদের তো মনে হতেই পারে যে কি এমন আছে যার জন্যে আমাদের প্রাণ আছে আর নন লিভিং থিংসের প্রাণ নেই। ঠিক আছে, এর একটা খুব সুন্দর ইয়ে হলো আমাদের যে বেসিক ইউনিট অফ লাইফ, যেটা এই সেল, সেল দিয়ে কিন্তু প্রত্যেকটা লিভিং অর্গানিজমস তৈরি হয়েছে। ঠিক আছে, যে কোনো সে পিঁপড়ে থেকে শুরু করে হিউম্যান বিংস পর্যন্ত শুরু কোথা থেকে হয়েছে? সেলস থেকে শুরু হয়েছে। ঠিক আছে, তাহলে সেল হচ্ছে বেসিক ইউনিট অফ লাইফ। প্রত্যেকটা জিনিসই সেল থেকে যেহেতু তৈরি হয়েছে, কেউ কেউ আছে যেগুলো হচ্ছে সিঙ্গেল সেল দিয়ে তৈরি হয়েছে, যাদেরকে আমরা ইউনিসেলুলার অর্গানিজমস বলবো, সিঙ্গেল সেল দিয়ে তারা তৈরি হয়েছে। আবার কিছু আছে যেগুলো অনেকগুলো সেল দিয়ে তৈরি হয়েছে, তাদেরকে আমরা মাল্টিসেলুলার অর্গানিজমস আমরা বলবো। ঠিক আছে, তাহলে সেল বলতে আমরা কি বুঝলাম? সেল হচ্ছে ফান্ডামেন্টাল স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ অল লিভিং অর্গানিজমস। এটা 1 নাম্বার কোশ্চেন, মনে থাকে যেন। আমি পুরো একদম পয়েন্ট করে করে পড়িয়ে দেবো। তাহলে সেল কি? সেল হচ্ছে ফাংশনাল ইউনিট অফ অল লিভিং অর্গানিজম বা বেসিক স্ট্রাকচার অফ অল লিভিং অর্গানিজম, সেটা হচ্ছে সেল। একজন সায়েন্টিস্ট লিভেনহুক, উনি প্রথম দেখেছিলেন আর লিভিং সেলকে উনি ডিসক্রাইব করেছিলেন। তাহলে এটা হলো 2 নাম্বার। লিভিং সেলকে কে ডিসক্রাইব করেছিলেন? লিভেনহুক, উনি প্রথম দেখেছিলেন। নেক্সট হচ্ছে রবার্ট ব্রাউন, উনি নিউক্লিয়াস ডিসকভার করেছিলেন। কোশ্চেন নাম্বার 3। তাহলে নিউক্লিয়াস ডিসকভার কে করেছিলেন? রবার্ট ব্রাউন। এই যে মাইক্রোস্কোপের যখন, ইলেকট্রন মাইক্রোস্কোপ যখন আবিষ্কার হয়ে গেল না, তখন এই সেলের এই ডিটেল স্ট্রাকচারগুলো কিন্তু দেখা গেল। এবার আমরা দেখব সেল থিওরি। সেল থিওরি দিয়েছেন কিন্তু 1838 সালে স্লেডেন বলে একজন জার্মান বোটানিস্ট। উনি প্রচুর প্ল্যান্টসকে উনি অবজার্ভ করেছেন, অনেক প্ল্যান্টসকে উনি দেখেছেন। সেখানে উনি কি দেখতে পেয়েছেন? যে ডিফারেন্ট কাইন্ডস অফ সেলস হুইচ ফর্মস দ্য টিস্যুস অফ দ্য প্ল্যান্টস। ঠিক আছে, উনি এই সেলের দেখেছিলেন যে বিভিন্ন ধরনের সেল যেগুলো কিন্তু প্লান্টের টিস্যু তৈরি করতে সাহায্য করছে, মানে বেসিক্যালি সেল থেকেই তৈরি হচ্ছে। আর ঠিক সেই সময় দাঁড়িয়ে সোয়ান বলে আরেকজন সায়েন্টিস্ট, যিনি মানে জুলজিস্ট ছিলেন, মানে জুলজি নিয়ে যিনি করতেন, তিনিও দেখেছিলেন যে ডিফারেন্ট টাইপস অফ অ্যানিমালস সেলস যেগুলো আছে, তাদের আউটার লেয়ার আছে, যেগুলো আমরা আজকাল দিনে প্লাজমা মেমব্রেন বলি। মানে বেসিক্যালি উনি অ্যানিমালসের ক্ষেত্রেও কিন্তু তাই উনি লক্ষ্য করেছিলেন যে সেল দিয়েই তৈরি হচ্ছে। ঠিক আছে, তাহলে স্লেডেন আর সোয়ান এই দুজন সায়েন্টিস্ট পরে গিয়ে সেল থিওরি ফর্মুলেটেড করলেন। কোশ্চেন নাম্বার 4। ঠিক আছে, তারপর ভার্চো বলে একজন সায়েন্টিস্ট আছেন। আচ্ছা, এই স্লেডেন আর সোয়ান এনারা দুজন তো সেল থিওরি তো বলে দিলেন, কিন্তু সেল কোথা থেকে তৈরি হচ্ছে এর কোনো এক্সপ্লেনেশন এনারা দিতে পারেননি। এবার আসছেন আরেকজন সায়েন্টিস্ট, তিনি হচ্ছেন ভার্চো। 1855 সালে উনি কি বললেন? যে উনি ভালোভাবে এক্সপ্লেন করলেন কিন্তু সেল যে ডিভাইড হচ্ছে বা কিছু, আর কি বললেন যে সেল কিন্তু তৈরি হচ্ছে কোনো একটা প্রি এক্সিস্টিং সেল থেকে। অলরেডি এক্সিস্ট করছে সেল, সেখান থেকেই আবার নতুন সেল তৈরি হচ্ছে। ঠিক আছে, এটা উনি কে বললেন? রুডলফ ভার্চো। কোশ্চেন 5। উনি তখন এই স্লেডেন আর সোয়ান যে সেল থিওরিটা দিয়ে গেছিলেন, ওটাকে উনি মডিফাই করলেন। তারপর ফাইনালি একটা সেল থিওরি উনি দিলেন ফাইনাল। সেটা কি বললেন উনি? এক হচ্ছে প্রত্যেকটা লিভিং অর্গানিজমস সেল দিয়ে তৈরি হচ্ছে, অথবা প্রোডাক্ট অফ সেল, সেলের কোনো প্রোডাক্ট দিয়ে, মানে বেসিক্যালি সেল দিয়ে তৈরি হচ্ছে কোনো লিভিং অর্গানিজমস। সেকেন্ড যেটা উনি বললেন, সেলগুলো অ্যারাইজ করছে কিন্তু কোনো প্রি এক্সিস্টিং সেল থেকে।
এই দুটো জিনিস কিন্তু কে বললেন? রুডলফ ভার্চো ইন 1855। বোঝা গেছে? এবার আমরা চলে আসব হুম প্রত্যেকটা সেলের মধ্যে ডেন্স মেমব্রেন বাউন্ড স্ট্রাকচার থাকে, সেটাকে আমরা কি বলে থাকি? নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের মধ্যেই থাকে ক্রোমোজোম, যার মধ্যে কি থাকে? জেনেটিক মেটেরিয়াল, ডিএনএ। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। সেল মেমব্রেন বাউন্ড যেগুলো থাকে তাদেরকে আমরা কি বলে থাকি? ইউক্যারিওটিক সেল। ঠিক আছে, আর যার মধ্যে মেমব্রেন বাউন্ড নেই, মেমব্রেন দিয়ে ঢাকা নেই, তাকে আমরা কি বলবো? প্রোক্যারিওটিক সেল। প্রো মানে নিউক্লিয়াসটা ঢাকা থাকে না, ঠিক আছে, কোনো মেমব্রেন থাকে না, তাকে আমরা বলবো কি? প্রোক্যারিওটিক সেল। প্রো হচ্ছে প্রিমিটিভ, আর ক্যারিয়ন কথাটার মানে হচ্ছে নিউক্লিয়াস। ঠিক আছে, প্রিমিটিভ নিউক্লিয়াস, তাকে আমরা বলি প্রোক্যারিওট। আর এই প্রোক্যারিওটিক আর ইউক্যারিওটিক সেলের মধ্যে একটা সেমি ফ্লুইড ম্যাট্রিক্স পাওয়া যায়, ঠিক আছে, যেটাকে আমরা কি বলে থাকি? সাইটোপ্লাজম। এটাই কিন্তু ম্যাক্সিমামটা জুড়ে থাকে। নেক্সট, আচ্ছা, এই নিউক্লিয়াস ছাড়াও কিন্তু ইউক্যারিওটিক সেলের মধ্যে অনেক মেমব্রেন বাউন্ড কিছু স্ট্রাকচার দেখতে পাওয়া যায়, যাদেরকে আমরা অর্গানেলিস বলি। যেমন হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলগি বডি, লাইসোজোম, মাইটোকন্ড্রিয়া, মাইক্রোবডিজ, ভ্যাকিউলস, এগুলো সব থাকে। ঠিক আছে, কিন্তু প্রোক্যারিওটিক সেলের ক্ষেত্রে কিন্তু থাকে না। মেমব্রেন বাউন্ড অর্গানেলিস গুলো প্রোক্যারিওটিক সেলের মধ্যে থাকে না। ঠিক আছে, রাইবোজোম রাইবোজোম হচ্ছে নন মেমব্রেনাস, কিন্তু রাইবোজোমের কোনো মেমব্রেন দিয়ে বাউন্ড নয়, নন মেমব্রেনাস এটা। আর সেই জন্যই প্রোক্যারিওটিক অ্যান্ড ইউক্যারিওটিক দুটোর মধ্যেই থাকে রাইবোজোম। ঠিক আছে, আচ্ছা, উইদিন দ্য সেল রাইবোজোমস আর ফাউন্ড নট অনলি ইন দ্য সাইটোপ্লাজম। শুধু যে রাইবোজোম যে সাইটোপ্লাজমে পাওয়া যায় সেটা কিন্তু নয়, কিন্তু আরো দুটো অর্গানেলিসের মধ্যে পাওয়া যায়। যেমন হচ্ছে ক্লোরোপ্লাস্ট, প্লান্ট হলে ক্লোরোপ্লাস্টের মধ্যে দেখতে পাওয়া যায়, আর মাইটোকন্ড্রিয়াতে দেখতে পাওয়া যায়, অ্যান্ড হচ্ছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এখানেও কিন্তু আমরা দেখতে পাবো রাইবোজোম। অ্যানিমাল সেলের মধ্যে আরেকটা নন মেমব্রেনাস বাউন্ড অর্গানেলি দেখতে পাওয়া যায়, যেটাকে আমরা বলে থাকি কি? সেন্ট্রোজোম। এই সেন্ট্রোজোমই পরবর্তীকালে কিন্তু আমরা পড়বো সেল ডিভিশনে কাজে লাগে সেন্ট্রোজোম। ঠিক আছে, নেক্সট, এই যে সেলের কথা বলছি, সেলের কিন্তু ডিফারেন্ট সাইজের আমরা সেল দেখতে পাবো। ঠিক আছে, তার মধ্যে সব থেকে স্মলেস্ট সেল যেটা পরীক্ষায় এসে থাকে সেটা হচ্ছে কি? মাইকোপ্লাজমা। মাইকোপ্লাজমা হচ্ছে স্মলেস্ট সেল। তাহলে এই একটা প্রশ্ন আসতে পারে, মাইক্রোপ্লাজমা সব থেকে স্মলেস্ট সেলটার নাম কি? মাইক্রোপ্লাজমা। আর যদি বলে সব থেকে বড় সেলের নাম কি, তাহলে কি হয়ে যাবে? অস্ট্রিচের ডিম। অস্ট্রিচের ডিম হচ্ছে সব থেকে বড় আইসোলেটেড সিঙ্গেল সেল। কোথায় দেখতে পাবো আমরা? অস্ট্রিচের ডিমে। আর যদি বলে লংগেস্ট সেলের নাম কি, সেটা হচ্ছে নার্ভ সেল। ঠিক আছে, নেক্সট আমরা চলে আসবো প্রোক্যারিওটিক সেলে। আচ্ছা, প্রো হচ্ছে প্রিমিটিভ, আর ক্যারিয়ন কথাটার মানে হচ্ছে নিউক্লিয়াস, মিন্স হচ্ছে প্রিমিটিভ টাইপ অফ নিউক্লিয়াস যেখানে থাকে, তাহলে আমরা বলবো প্রোক্যারিওটিক। আচ্ছা, প্রোক্যারিওটিক সেল আমরা কোথায় দেখতে পাবো? ব্যাকটেরিয়া, ব্লু গ্রিন অ্যালগি, মাইকোপ্লাজমা, পিপিএলও যেটা হচ্ছে ফ্লুরোডিমোনিয়া বাই লাইক অর্গানিজমস, এগুলোর ক্ষেত্রে আমরা প্রোক্যারিওটিক সেল দেখতে পাবো। এদের বিভিন্ন শেপের হয়, এই শেপগুলো পরীক্ষায় আসে, বিশেষ করে ডাব্লিউবিসিএস, পিএসসি মিসেলেনিয়াস এই ধরনের এক্সামে এসে থাকে। ব্যাসিলাস হচ্ছে রড লাইক স্ট্রাকচার, ককাস হচ্ছে স্ফেরিক্যাল স্ট্রাকচার, ভিব্রিও যেটা হচ্ছে ভিব্রিও কলিডি,
ঠিক আছে, কলেরার যে ইয়ে, সেটা হচ্ছে কোমা লাইক স্ট্রাকচার, আর হচ্ছে স্পিরিলিয়াম স্পাইরাল স্ট্রাকচার। এই স্ট্রাকচারগুলো মনে রাখতে হবে এক্সাম্পল সমেত। নেক্সট আমরা চলে আসব প্রোক্যারিওটিক্স এর ক্ষেত্রে সেল ওয়াল দেখতে পাবো আমরা। সারাউন্ডিং দ্য সেল মেমব্রেন, সেল মেমব্রেন আছে, সেল মেমব্রেনের বাইরে সেল ওয়াল থাকে। প্রোক্যারিওটস এর ক্ষেত্রে আমরা সেটা দেখতে পাবো, এক্সেপ্ট হচ্ছে মাইকোপ্লাজমা, ভীষণ ইম্পর্টেন্ট। এর মধ্যে একটা সেমি ফ্লুইড ম্যাট্রিক্স দেখতে পাবো, যেটা বললাম তার নাম হচ্ছে সাইটোপ্লাজম। কোনো ওয়েল ডিফাইন্ড আমি নিউক্লিয়াস পাবো না প্রোক্যারিওটের ক্ষেত্রে, বিকজ ইট ইজ প্রিমিটিভ। প্রো মিনস হচ্ছে প্রিমিটিভ, যেখানে ওয়েল ডিফাইন্ড আমি নিউক্লিয়াস পাবো না, সেই কারণে জেনেটিক মেটেরিয়ালও পাবো না। মানে নেকেড জেনেটিক মেটেরিয়াল পাবো, কিন্তু সেটা নেকেড, কোনো এনভেলপ বা নিউক্লিয়ার মেমব্রেন দিয়ে ঢাকা নেই। ঠিক আছে, আচ্ছা, ইন অ্যাডিশন টু জিনোমিক ডিএনএ, যেটা সিঙ্গেল ক্রোমোসোম বা সার্কুলার ডিএনএ, কি ব্যাকটেরিয়া আছে কিছু যার মধ্যে কিন্তু স্মল সার্কুলার ডিএনএ আউটসাইড দ্য জিনোমিক ডিএনএ দেখতে পাওয়া যায়। সেই আচ্ছা, এইখানে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই ডিএনএ গুলোকে কি বলা হয়, প্লাসমিড। এখানকার যে ডিএনএ যেগুলো আছে তাদেরকে কি বলা হয়, দি স্মল ডিএনএ, আর কল্ড হচ্ছে প্লাসমিড। মনে থাকবে। নিউক্লিয়ার মেমব্রেন আমরা কোথায় দেখতে পাবো, ইউক্যারিওটস এর ক্ষেত্রে কিন্তু দেখতে পাবো। আচ্ছা, এখানে আর সেরকম পড়ার দরকার নেই। নেক্সট আমরা চলে আসব সেল এনভেলপ অ্যান্ড মডিফিকেশন। এখানেও দরকার নেই, দু ধরনের আমরা ব্যাকটেরিয়া দেখতে পাই, একটা হচ্ছে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, একটা হচ্ছে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। এগুলো অতটা ইম্পর্টেন্ট নয়। সেল ওয়াল বেসিক্যালি কি করে, আচ্ছা হ্যাঁ, এটা যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এইখানে প্রোক্যারিওটিক সেলের ক্ষেত্রে, পার্টিকুলারলি ব্যাকটেরিয়াল যে সেলগুলো আছে, ঠিক আছে, কেমিক্যালি কমপ্লেক্স সেল এনভেলপ আমরা পাবো দেখতে। এই সেল এনভেলপ গুলো টাইটলি বাউন্ড থ্রি লেয়ার স্ট্রাকচার থাকে। সব থেকে আউটার মোস্ট লেয়ার যেটা, সেটা হচ্ছে গ্লাইকোকালিক্স, মনে রাখতে হবে। তার নিচে সেল ওয়াল থাকবে, তার নিচে থাকবে প্লাজমা মেমব্রেন। ঠিক আছে, এই গ্লাইকোক্যালিক্সটা মনে রাখতে হবে। নেক্সট হচ্ছে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, যার মধ্যে স্টেন নিয়ে রাখতে পারবে, আর গ্রাম নেগেটিভ হচ্ছে দ্যাট ডু নট হ্যাভ স্টেন। ঠিক আছে, তাকে আমরা বলবো গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। আচ্ছা, সেল ওয়াল যেটা আমরা বললাম, সেল ওয়ালের কাজ কি, সেল ওয়ালের কাজ হচ্ছে সেলটাকে শেপ দেওয়া, মানে শেপটা কিরকম হবে সেটা ডিটারমাইন করা একটা, আর তারপর হচ্ছে স্ট্রাকচারাল কিছু সাপোর্ট দেওয়া তাকে, যাতে সেলটা বাস্ট না করে যায়, কোল্যাপস না করে যায়, সেই সবের কাজ হচ্ছে সেল ওয়ালের। ঠিক আছে, আচ্ছা, প্লাজমা মেমব্রেন নিচে আছে, ভিতরে আছে, সেটা কিন্তু সিলেক্টিভলি পারমিয়েবল ইন নেচার। ঠিক আছে, এটা একটু মনে রাখতে হবে। আর একটা স্পেশাল মেমব্রেনাস স্ট্রাকচার দেখতে পাওয়া যায়, সেটা হচ্ছে মেসোজোম বলে তাকে, যেটা কিভাবে কিসে কোথায় তৈরি হচ্ছে, প্লাজমা মেমব্রেনেরই একটা এক্সটেনশন সেলের মধ্যে। ঠিক আছে, আচ্ছা, কিছু প্রোক্যারিওটস আছে, যেমন হচ্ছে সায়ানোব্যাকটেরিয়া। এখানে আমরা কি দেখব, সাইটোপ্লাজমের মধ্যে ক্রোম্যাটোফোরস আছে, যার মধ্যে পিগমেন্টস আমরা পাবো দেখতে। ঠিক আছে, আচ্ছা, ব্যাকটেরিয়াল যে সেলগুলো আছে, কেউ কেউ আছে মোটাইল, মানে মুভ করতে পারে, আবার কেউ আছে নন মোটাইল, মানে মুভ করতে পারে না। যারা মুভ করতে পারে তাদের মধ্যে কি পাবো আমরা, থিন ফিলামেন্টাস এক্সটেনশন আমরা দেখতে পাবো। ঠিক আছে, সেল ওয়ালের গা দিয়ে, যাদেরকে আমরা বলি ফ্ল্যাজেলা। এই ফ্ল্যাজেলার জন্যই কিন্তু এরা মুভমেন্টটা করতে পারে।
আচ্ছা, আরেকটা জিনিস, এটা পরীক্ষায় এসে থাকে, ফ্ল্যাজেলা ছাড়াও আর কি কি পাবো আমরা, পিলি অ্যান্ড হচ্ছে ফিমব্রি, এগুলো কিন্তু সারফেস স্ট্রাকচারে আমরা ব্যাকটেরিয়া দেখতে পাবো, ঠিক আছে, বাট এরা কিন্তু মোটিলিটিতে কোনো হেল্প করে না। ফ্ল্যাজেলা যেমন মুভমেন্টে কাজে লাগায়, কিন্তু পিলি বা ফিমরি এরা কিন্তু এই মুভমেন্টের সঙ্গে এরা জড়িত নয়। পিলিটা কি? পিলি হচ্ছে ইলংগেটেড টিউবুলার স্ট্রাকচার, যার মধ্যে স্পেশাল প্রোটিন দিয়ে তৈরি হয়েছে। আর ফিমব্রি হচ্ছে ছোট ছোট স্মল ব্রিসেল লাইক ফাইবার্স। এই ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কি কাজ? এই ব্যাকটেরিয়াকে সাহায্য করে কোনো কিছু পাথরের ওই যে বসে যেতে, কোনো কিছু হোস্ট টিস্যুর মধ্যে ভালোভাবে বসে যেতে কাজে লাগাই হচ্ছে এই ফিমব্রিকে। ফিমব্রি হেল্প করে ব্যাকটেরিয়াকে কোনো হোস্ট বডিজের উপরে চেপে বসতে, ঠিক আছে। নেক্সট আমরা পড়ব রাইবোজোম। প্রোক্যারিওটসের ক্ষেত্রে আমরা রাইবোজোম পাবো 70S এর রাইবোজোম, ঠিক আছে, 50S প্লাস 30S মিলিয়ে 70S এর একটা রাইবোজোম আমরা পাবো। ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে রাইবোজোম হচ্ছে সাইট অফ প্রোটিন সিনথেসিস। রাইবোজোম হচ্ছে প্রোটিন সিনথেসিস করতে কাজে লাগে, ঠিক আছে। আচ্ছা, কিছু রাইবোজোম আছে যারা কিনা সিঙ্গেল mRNA এর সঙ্গে অ্যাটাচ হয়ে যায়। এবার সিঙ্গেল mRNA এর সঙ্গে অ্যাটাচ হয়ে একটা চেন ফর্মেশন করে, যাকে আমরা বলি পলিরাইবোজোম, মানে চেন ফর্ম করে যায়, ঠিক আছে, mRNA এর সঙ্গে অ্যাটাচ হয়ে, বা পলিজোম, ঠিক আছে। ইনক্লুশন বডিজ কাকে বলবো? রিজার্ভ মেটেরিয়াল যেগুলো প্রোক্যারিওটিক সেলে আছে, সেগুলো কোথায় স্টোর হচ্ছে? সাইটোপ্লাজমে স্টোর হচ্ছে। কি ফর্মে স্টোর হচ্ছে? ইনক্লুশন বডি হিসেবে স্টোর হচ্ছে। এগুলো কোনো মেমব্রেন দিয়ে বাউন্ড হয় না, আর এরা ফ্রিলি সাইটোপ্লাজমের মধ্যে থাকে। যেমন হচ্ছে ফসফেট গ্র্যানিউলস আছে, সায়ানোফায়াসিন গ্র্যানুলস আছে, অতটা ইম্পর্টেন্ট নয় এটা। শুধু ইনক্লুশন বডিজ এটা প্রোক্যারিওটিক সেলের মধ্যে সাইটোপ্লাজমের মধ্যে আছে, সেটা মনে রাখতে হবে। নেক্সট আমরা আসবো ইউক্যারিওটিক সেল। ইউক্যারিওটিক সেল আমরা তাহলে কোথায় কোথায় দেখতে পাবো? প্রোটিস্টসের ক্ষেত্রে পাবো, প্লান্ট, অ্যানিমাল, ফাঙ্গি, এদের ক্ষেত্রে আমরা কিন্তু ইউক্যারিওটিক সেল দেখতে পাবো। ইউক্যারিওটিক সেলের মধ্যে ওয়েল অর্গানাইজড আমরা নিউক্লিয়াস পাবো উইথ আ নিউক্লিয়ার এনভেলপ। আচ্ছা, এদের জেনেটিক মেটেরিয়াল গুলো কিন্তু অর্গানাইজ থাকে ইনটু দ্য ক্রোমোজোমস ইউক্যারিওটিক সেলের ক্ষেত্রে। ইউক্যারিওটিক সেলের আবার কিছু তফাৎ আছে, যেমন প্ল্যান্ট আর অ্যানিমাল সেল দুটো কিন্তু এক নয়, ঠিক আছে। ইউক্যারিওটিকের মধ্যেও প্লান্ট সেল, অ্যানিমাল সেল দুটো আলাদা। প্লান্ট সেলের মধ্যে আমরা কি কি দেখতে পাবো, এটা একটু ডিফারেন্স গুলো আসে পরীক্ষাতে। প্লান্ট সেলের মধ্যে আমরা সেল ওয়াল পাবো, প্লাস্টিড পাবো, যেটা আমরা অ্যানিমাল সেলের মধ্যে কিন্তু পাবো না। লার্জ সেন্ট্রাল ভ্যাকুইলস পাবো। প্লান্ট সেলের মধ্যে কিন্তু বিশাল বড় ভ্যাকিউল থাকে, যেটা অ্যানিমাল সেলের ক্ষেত্রে থাকে কিন্তু খুব ছোট পরিমাণে, ঠিক আছে, যে এই যেগুলো অ্যানিমাল সেলের ক্ষেত্রে অ্যাবসেন্ট। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, সেল ওয়াল মানে কোন জিনিসটা, প্লাস্টিড কি অ্যানিমাল সেলের মধ্যে থাকে নাকি থাকে না? থাকে না, ঠিক আছে। তো প্লান্ট সেল আর অ্যানিমাল সেলের মধ্যে যে ডিফারেন্স যেগুলো আমি বলে যাচ্ছি, সেগুলো কিন্তু পরীক্ষায় আসে, এই ডিফারেন্সগুলো আসে। অ্যানিমালসের ক্ষেত্রেও তাহলে সেরকম সেন্ট্রিওলস থাকে অ্যানিমাল সেলের মধ্যে, যেটা কিন্তু প্লান্ট সেলের মধ্যে থাকে না। অ্যানিমাল সেলের মধ্যে তাহলে সেন্ট্রিওলস থাকছে, যেটা প্লান্ট সেলের মধ্যে থাকছে না। প্লান্ট সেলের মধ্যে যেমন সেল ওয়াল থাকছে, প্লাস্টিড থাকছে, তারপর বড় ভ্যাকিউলস থাকছে, যেগুলো আবার অ্যানিমাল সেলের মধ্যে থাকে না। অ্যানিমাল সেলের ভ্যাকিউলসগুলো খুব ছোট ছোট থাকে। এটা হচ্ছে একটা প্ল্যান্ট সেলের ডায়াগ্রাম। চলো ডায়াগ্রামটা একটু বুঝিয়ে দিই, ঠিক আছে। এই ডায়াগ্রামটা দেখলেই কিন্তু হবে। সবার বাইরে আমরা দেখতে পাচ্ছি কি? সেল ওয়াল।
এই যে একদম বাইরের যেটা লেয়ার সেটা হচ্ছে সেল ওয়াল। ঠিক আছে, তার নিচে আরেকটা আমরা লেয়ার দেখতে পাচ্ছি, সেটা কি? সেটা হচ্ছে প্লাজমা মেমব্রেন। এই যে এটা হচ্ছে প্লাজমা মেমব্রেন, আমি বড় করে দিলাম ছবিটা। এর ভিতরে তাহলে বাইরের লেয়ারটা হচ্ছে সেল ওয়াল, মাঝখানেটা হচ্ছে প্লাজমা মেমব্রেন। আর সেল ওয়াল আর প্লাজমা মেমব্রেনের মাঝখানে আরেকটা জিনিস আছে, সেটাকে মিডিল ল্যামেলা। ঠিক আছে, বোঝা গেছে? সেল ওয়াল, প্লাজমা মেমব্রেন, তার নিচেরটা ঠিক। এটা কিন্তু আমি প্লান্ট সেলেরটা দেখাচ্ছি। ঠিক আছে, মাঝখানে যেটা আছে সেটা হচ্ছে মিডিল ল্যামেলা। নেক্সট চলে আসবো, এই যে লিকুইড, এই যে স্ট্রাকচার গুলো দেখছি জেলি লাইক, এটাকে কি বলবো আমরা? সাইটোপ্লাজম। ঠিক আছে, এটা হচ্ছে কি? সাইটোপ্লাজম। নেক্সট এই যে এই স্ট্রাকচারটা আমরা মাইটোকন্ড্রিয়া দেখতে পাচ্ছি, এখানে মাইটোকন্ড্রিয়া আছে। আমরা পড়বো মাইটোকন্ড্রিয়া নিয়ে ডিটেলসে, স্ট্রাকচারটা দেখে রাখো। এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। এই যে গোল গোল পুটি পুটি দেখতে পাচ্ছি, রাইবোজোম, এগুলো প্রোটিন সিনথেসিসে হেল্প করে। এটা আমরা দেখতে পাচ্ছি এই যে এখানে, সেটা হচ্ছে কি? ক্লোরোপ্লাস্ট। এখানটা ক্লোরোফিল সিনথেসিসের জন্য লাগে কাজে। এটা হচ্ছে পেরক্সিজোম, সব আসবো আমি পরবর্তীকালে। এখানে মাইটোকন্ড্রিয়া দিয়েছে। আর এই যে বিশাল বড় একটা ভ্যাকিউল, আমরা সেটা দেখবো এখনই। অ্যানিমাল সেলের ছবি যখন আমরা দেখবো, আমরা এত বড় ভ্যাকিউল কিন্তু আমরা দেখতে পাবো না। ঠিক আছে, বিশাল বড় ভ্যাকিউল আমরা পেয়ে গেলাম। নেক্সট এই যে চাউমিনের মতো দেখতে পাচ্ছি, সেটাকে কি বলবো? মাইক্রোটিবিউল। সব আসবো এখানে। আচ্ছা, এইখানে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই যে নিউক্লিয়াস, এই যে গোল মতো দেখতে পাচ্ছি, এটা এটা হচ্ছে নিউক্লিয়াস। ঠিক আছে, নিউক্লিয়াসের মধ্যে আরেকটা গোল দেখতে পাচ্ছি, এটাকে বলা হয় নিউক্লিওলাস। ঠিক আছে, আচ্ছা এই যে এগুলো হচ্ছে গলগি বডি, গলগি অ্যাপারেটাস। আচ্ছা, এটা আরেকটু বড় করে এই স্ট্রাকচারটা। হ্যাঁ, এখানে দেখো এই যে জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি, এগুলোর বাইরে কিন্তু কোনো বুটি বুটি কিছু নেই। এগুলো হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, কিন্তু এটা স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। দেখো বাইরে বুটি বুটি কিছু নেই, কিন্তু এই যে এইগুলো বাইরে বুটি বুটি আছে না, এটা হচ্ছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এই রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এরাই হচ্ছে প্রোটিন সিনথেসিসে কাজে লাগে। ঠিক আছে, আমরা সবার ডিটেলসে আসবো। জাস্ট এখানে আচ্ছা এই যে এটা হচ্ছে লাইসোজোম। এটা আমি জাস্ট এখানে একটা ডায়াগ্রামটা দেখালাম যাতে বুঝতে সুবিধা হয়। এবার এখানে চলে এলাম আমরা অ্যানিমাল সেলের ক্ষেত্রে। আচ্ছা, অ্যানিমাল সেলের ক্ষেত্রে আমরা ওই বাইরের সেল ওয়ালটা দেখতে পাচ্ছি না। প্ল্যান্ট সেলের ক্ষেত্রে আমরা যে বাইরের সেল ওয়ালটা পেয়েছিলাম, অ্যানিমাল সেলের ক্ষেত্রে কিন্তু বাইরের আর সেল ওয়াল নেই। ঠিক আছে, আচ্ছা এখানে আমরা প্লাজমা মেমব্রেন দেখতে পাবো, প্লাজমা মেমব্রেনটা দেখতে পাবো। তারপর এখানেও গলগি অ্যাপারেটাস আমরা দেখতে পাচ্ছি, এই যে গলগি অ্যাপারেটাস। স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দেখতে পাচ্ছি। ঠিক সেরকম আমরা পেরক্সিজমও ছিল। এখানে সেন্ট্রিওল যেটা, সেটা একটা পাচ্ছি দেখতে। ঠিক আছে, রাইবোজোম ওরও ছিল, প্ল্যান্টেরও ছিল, রাইবোজোম পেয়েছিলাম। মাইটোকন্ড্রিয়ন ওখানেও পেয়েছিলাম। স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সেম পেয়েছিলাম। সাইটোপ্লাজমও পেয়েছিলাম। নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিওলাস, এটাও পেয়েছিলাম। এখানে নিউক্লিয়ার এনভেলপ আছে। ঠিক আছে, তো এইটা আমরা একটা প্লান্ট সেল আর অ্যানিমাল সেলের আমরা দেখতে পেলাম। ঠিক আছে, আচ্ছা হ্যাঁ, এই যে ভিল্লি টাইপের মাইক্রোভিল্লি, এই যে উপরে দিয়ে দেখতে পাচ্ছি লেয়ার, এটা মাইক্রোভিলি। ঠিক আছে, অ্যানিমাল সেলের ক্ষেত্রে আমরা কিন্তু এটা পেলাম। এবার আমরা একে একে পড়ব। প্রথমে আসবো আমরা সেল মেমব্রেন। সেল মেমব্রেন প্রথমবার স্টাডি হয় যখন ইলেকট্রন মাইক্রোস্কোপ আবিষ্কার হয়ে যায়, তারপরে সেল মেমব্রেনটা স্টাডি হয়।
স্টাডি করে কি দেখা গেল, সেল মেমব্রেন প্রাইমারিলি কি দিয়ে তৈরি হচ্ছে, প্রোটিন আর লিপিড দিয়ে কিন্তু সেল মেমব্রেন তৈরি হচ্ছে। বেসিক্যালি হচ্ছে লিপিডস গুলো হচ্ছে ফসফোলিপিডস, যেটা বাই লেয়ার, ডবল লেয়ারে এই ফসফোলিপিডসটা তৈরি হয়েছে। এর সঙ্গে আর কি থাকে, ফসফোলিপিডের সঙ্গে কিন্তু কোলেস্টেরল এটাও কিন্তু থাকে। নেক্সট, এই মেমব্রেন প্রোটিন সেটা কিন্তু দু ধরনের হয়, ইন্টিগ্রাল অ্যান্ড হচ্ছে পেরিফেরাল। এখনই ছবিতে দেখাবো, ঠিক আছে। এই যে এটা বেসিক্যালি হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল। এই ফ্লুইড মোজাইক মডেলের মধ্যে আমরা দু ধরনের, এই যে দেখতেই পাচ্ছি ফসফোলিপিডের দুটো লেয়ার তৈরি হয়ে আছে। এখানে ইন্টিগ্রাল প্রোটিন, যেটা ইন্টিগ্রাল প্রোটিনটা হচ্ছে একদম ভিতরে বসে রয়েছে, আর পেরিফেরাল প্রোটিনটা কিন্তু জাস্ট উপর থেকে লেয়ারের সঙ্গে অ্যাটাচ হয়ে আছে, ঠিক আছে। এই দু ধরনের আমরা প্রোটিন দেখতে পাবো প্লাজমা মেমব্রেনের। আচ্ছা, এই যে সেল মেমব্রেন, এটা ইমপ্রুভড মডেল যেটা সেল মেমব্রেনের, সেটাকে প্রপোজ করেছে সিঙ্গার অ্যান্ড নিকলসন বলে দুজন সায়েন্টিস্ট। এটাই কিন্তু ফ্লুইড মোজাইক মডেল বলে পরিচিত, ঠিক আছে। অ্যাকর্ডিং টু দিস, কোয়াসি ফ্লুইড নেচার অফ দ্য লিপিড হেল্প কি করে, ল্যাটারাল মুভমেন্ট অফ দ্য প্রোটিন উইদিন দ্য ওভারঅল বাইলেয়ার, ঠিক আছে। এত ডিটেলসে আসবে না, শুধু জাস্ট মনে রাখতে হবে ফ্লুইড মোজাইক মডেল সিঙ্গার অ্যান্ড নিকলসন উনি দিয়েছেন। এটা হচ্ছে ইমপ্রুভড ভার্সন অফ স্ট্রাকচার অফ সেল মেমব্রেন। আচ্ছা, এবার চলে আসবো আমরা সেল ওয়াল। সেল ওয়াল আমরা কার ক্ষেত্রে দেখতে পাচ্ছি, প্লান্টের ক্ষেত্রে আমরা সেল ওয়াল দেখতে পাচ্ছি। নন লিভিং, হ্যাঁ, নন লিভিং রিজিড স্ট্রাকচার যেটা হচ্ছে সেল ওয়াল, এটা আউটার কভারিং তৈরি করছে প্লাজমা মেমব্রেনের বাইরে, যেটা প্লান্টের ক্ষেত্রে, ফাঙ্গির ক্ষেত্রে আমরা পাচ্ছি, ঠিক আছে। সেল ওয়ালের কাজ হচ্ছে শেপ দেওয়া, প্রপারলি প্রোটেক্ট করা সেলটাকে যাতে কোনো ড্যামেজ না হয়, এইসব কাজ হচ্ছে সেল ওয়ালের কাজ, ঠিক আছে। আচ্ছা, অ্যালগির সেল ওয়াল আছে, যেটা সেলুলোজ, গ্যালেকটান্স, ম্যানান্স আর কিছু মিনারেলস, ক্যালসিয়াম কার্বনেট দিয়ে তৈরি, ঠিক আছে। আর প্লান্টসের ক্ষেত্রে এটা সেলুলোজ দিয়ে তৈরি, হেমিসেলুলোজ, পেকটিনস অ্যান্ড প্রোটিনস। আচ্ছা, নেক্সট হচ্ছে এন্ডোমেমব্রেন সিস্টেম। এই এন্ডোমেমব্রেন সিস্টেম বলতে কি কি এর মধ্যে ইনক্লুডেড, এর মধ্যে আমরা পড়ব এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে পড়ব, গলগি বডি, লাইসোসোম অ্যান্ড হচ্ছে ভ্যাকিউলসকে আমরা পড়ব, ঠিক আছে। আচ্ছা, ফার্স্ট এই যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের একটা ছবি। এই যে এটা হচ্ছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, বাইরে দেখতে পাচ্ছি বুটি 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 হয়ে আছে, আর এই দিকের গুলো হচ্ছে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এর বাইরে কিন্তু ওগুলো নেই, মানে রাইবোজোম নেই। ওই বুটি বুটি যেগুলো, সেগুলো হচ্ছে রাইবোজোম, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা কি বললাম, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যেটা, তার বাইরে হচ্ছে রাইবোজোম আছে, যেটা কিন্তু প্রোটিন সিনথেসিসে হেল্প করছে। তাহলে প্রোটিন সিনথেসিসে কে কাজে আসে, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আর স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এখানে হচ্ছে রাইবোজোম গুলো অ্যাবসেন্ট থাকে, ঠিক আছে। আচ্ছা, এই যে পড়লাম রাফ, এটা হচ্ছে প্রোটিন সিনথেসিসে হেল্প করে। তাহলে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কি কাজে লাগে, লিপিড সিনথেসিসে কাজে লাগে, লিপিড ফ্যাট এগুলো সিনথেসিসের জন্য কিন্তু কাজে লাগে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এবার আমরা পড়ব গলগি অ্যাপারেটাস। গলগি অ্যাপারেটাসের যেটা ইম্পর্টেন্ট, সিস্টার্নিটা।
আমরা ছবিটা দেখতেই পাচ্ছি গলগি অ্যাপারেটাস কিরকম দেখতে হয়। আচ্ছা, এই সায়েন্টিস্টের নাম পরীক্ষায় এসেছে ক্যামিলিও গলগি। 1898 সালে গলগি অ্যাপারেটাস উনি ফার্স্ট অবজার্ভ করেছিলেন, ঠিক আছে। আর ওনার নামেতেই হয়েছে গলগি বডি নামটা। এটা বেসিক্যালি হচ্ছে ফ্ল্যাট ডিস্ক শেপ স্যাক্স, দেখতেই পাচ্ছি ডিস্কের মতো শেপের একটা স্ট্রাকচার আমরা দেখতে পাচ্ছি এখানে। আচ্ছা, এখানে সিস্টার্নি পাওয়া যায়, এই যে এমনি টাইপের যে এগুলো সিস্টার্নি বলে, ঠিক আছে। এখানে আচ্ছা, এখানে এই যে গলগি সিস্টার্নি যেগুলো, এগুলো নিয়ার দ্য নিউক্লিয়াসে কনসেন্ট্রিক্যালি অ্যারেঞ্জ থাকে। সিস একটা হয়ে থাকে, ঠিক আছে, যেটা হচ্ছে ফেস ফর্ম করে। আর একটা ট্রান্স, যেটা যেটা কিন্তু ম্যাচিউরিং ফেসে কিন্তু হয়, ঠিক আছে। আর এরা দুজন কিন্তু ইন্টার কানেক্টেড। তাহলে সিস আর ট্রান্স ফেসেস। ট্রান্সটা হচ্ছে ম্যাচিওর, মানে যখন ম্যাচিওর হয়ে যাচ্ছে তখন হচ্ছে ট্রান্স। আর সিসটা হচ্ছে যখন ম্যাচিওর নয় প্রথমে, সেটা হচ্ছে সিস। এখানে ছবিতে সিস আর ট্রান্সটার দেখায়নি, ঠিক আছে। তাহলে সিস আর ট্রান্স মনে থাকবে। খুব ডেপথে যদি কোশ্চেন এসে থাকে তাহলে কিন্তু সিস আর ট্রান্স থেকে প্রশ্ন আসবে। গলগি বডির কাজ কি? আমরা এন্ডোপ্লাজমিক রেটিকিউলামে ওখানে আমরা পড়লাম প্রোটিন সিনথেসিস করছে, ঠিক আছে। প্রোটিন সিনথেসিস করার পর ও হচ্ছে গলগি অ্যাপারেটাসের কাছে পাঠিয়ে দিচ্ছে। সিস দিক দিয়ে চলে আসছে কিন্তু গলগি অ্যাপারেটাসের কাছে। গলগি বডির কাজ হচ্ছে প্যাকেজিং মেটেরিয়াল হিসেবে, প্যাক করতে কাজে লাগে, ঠিক আছে। মডিফাই করবে, প্যাক করবে, এগুলো হচ্ছে গলগি বডির কাজ। এই যে প্রোটিনটা যেটা পাচ্ছে, প্রোটিনটা আসছে কিভাবে? ট্রান্স দিক দিয়ে আসছে, ঠিক আছে। ট্রান্সটা বললাম ম্যাচিওর, ওই দিক দিয়ে চলে আসছে প্রোটিনটা। নেক্সট কোথায় আসছে? গলগি বডির কাছে। এবার গলগি বডি যখনই পাচ্ছে তখন সেটা প্যাকেজিং, মানে এর কাজ হচ্ছে প্যাকিং করা। এই যে মেটেরিয়ালস টু বি প্যাকড ইন দ্য ফর্ম অফ ভেসিকলস ফ্রম endoplasmic reticulum fuse with the cis phase of the Golgi apparatus and move towards the maturing phase, ঠিক আছে। এই এটাই এক্সপ্লেন করে যে গলগি অ্যাপারেটাস কিন্তু সবসময়তে ক্লোজ অ্যাসোসিয়েশনে থাকে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের। এখানে প্রোটিন যেগুলো পাচ্ছে গলগি বডি, যেটা রাইবোজোমের দ্বারাই এন্ডোপ্লাজমিক রেটিকুলামে তৈরি হয়েছিল, সেগুলো এখানে মডিফাই হচ্ছে ইন দ্য সিস্টার্নিতে কিন্তু এটা মডিফাই হচ্ছে। তারপর এখান থেকে রিলিজ করে দেওয়া হচ্ছে থ্রু ট্রান্সফেজ। সিস দিক দিয়ে ঢুকছে, ট্রান্স দিক দিয়ে কিন্তু রিলিজ হচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি তো গলগি বডি হচ্ছে ইম্পর্টেন্ট একটা সাইট। কিসের জন্য? না গ্লাইকোপ্রোটিনস আর গ্লাইকোলিপিড ফর্মেশনের জন্য। গ্লাইকোলিপিড ফর্মেশনের জন্য গলগি অ্যাপারেটাস হচ্ছে একটা ভীষণ ইম্পর্টেন্ট একটা সাইট। নেক্সট হচ্ছে লাইসোজোম। লাইসোজোম এটা হচ্ছে মেমব্রেন বাউন্ড ভেসিকুলার স্ট্রাকচার formed by the process of packing in the Golgi apparatus, ঠিক আছে। এর মধ্যে একটা এনজাইম থাকে খুব ইম্পর্টেন্ট, হাইড্রোলাইটিক এনজাইম। এটা হচ্ছে সুইসাইডাল ব্যাগ বলা হয়, যেগুলো নষ্ট হয়ে যাচ্ছে সেগুলো এ নষ্ট করে দেয়, ঠিক আছে। আর এর মধ্যে অ্যাসিডিক নেচারের আমরা পিএইচ দেখতে পাবো। এ ডাইজেস্ট করে নেয়। দিস এনজাইমস আর ক্যাপেবল অফ ডাইজেস্টিং কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড, নিউক্লিক অ্যাসিড, যার জন্য সুইসাইডাল ব্যাগ বলা হয়, নিজের ইয়েকে নিজেই ধ্বংস করে দেয়। এটা হচ্ছে লাইসোজোম। নেক্সট আমরা কি আসবো? ভ্যাকিউলস। মেমব্রেন বাউন্ড একটা স্পেস সাইটোপ্লাজমের মধ্যে আমরা দেখতে পাচ্ছি, যার মধ্যে ওয়াটার থাকবে, স্যাপ থাকবে, সেল স্যাপ বেসিক্যালি, এক্সক্রিটরি প্রোডাক্টস গুলো থাকবে, মানে যেগুলো সেলের কোনো কাজে লাগে না সেগুলো এখানে এসে জড়ো হয়। ভীষণ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে টোনোপ্লাস্ট। এটা কি? টোনোপ্লাস্ট হচ্ছে ভ্যাকিউলটা হচ্ছে একটা সিঙ্গেল মেমব্রেন দিয়ে বাউন্ড থাকে, যেটাকে আমরা বলে থাকি টোনোপ্লাস্ট। প্লান্ট সেলের ক্ষেত্রে দেখলাম ভ্যাকিউলসটা বিশাল একটা ভ্যাকিউলস আছে প্লান্ট সেলের ক্ষেত্রে। 90% ভলিউম কিন্তু নিয়ে নেয় প্লান্ট সেলের। আচ্ছা, প্লান্টসের ক্ষেত্রে
এই যে টোনোপ্লাস্টটা কি করবে, ট্রান্সপোর্টেশন অফ আয়নগুলোকে ট্রান্সপোর্ট করতে বা অন্যান্য কোনো যে মেটেরিয়াল আছে এগেনস্ট দ্য কনসেন্ট্রেশন অফ গ্রেডিয়েন্টস ইনটু দ্য ভ্যাকুয়ালস, ঠিক আছে, ট্রান্সপোর্টেশনে হেল্প করে থাকে। অ্যামিবার ক্ষেত্রে আমরা কন্ট্রাকটাইল ভ্যাকুয়াল দেখতে পাবো, যেটা কিন্তু অসমো রেগুলেশন বা এক্সক্রিশনে কিন্তু হেল্প করে অ্যামিবাকে, ঠিক আছে। আচ্ছা, প্রোটিস্টের ক্ষেত্রে ফুড ভ্যাকুয়ালস আমরা দেখতে পাবো, যেটা ওই ফুড পার্টিকেলসকে এনগালফ করার জন্য তৈরি হয়েছে। নেক্সট আমরা পাবো মাইটোকন্ড্রিয়া আমরা সবাই জানি পাওয়ার হাউস অফ সেল, এখানে এটিপি তৈরি হয়, পাওয়ার দেয়, সেলটাকে পাওয়ার দেওয়ার কাজ হচ্ছে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া কিন্তু ডবল মেমব্রেন দিয়ে বাউন্ড থাকে, ঠিক আছে, ছবিটাই আমরা দেখতে পাচ্ছি আউটার মেমব্রেন ইনার মেমব্রেন আছে। এখানে ভীষণ ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ক্রিস্টি, এই যে এই ধরনের যে ফোল্ডিং গুলো দেখতে পাচ্ছি এগুলোকে বলা হয় ক্রিস্টি। এটা কোথায় পাবো আমরা, মাইটোকন্ড্রিয়াতে আমরা দেখতে পাবো। দুটো লেয়ার দেখতে পেলাম, তাহলে এরা ডাম্বল মেমব্রেন দিয়ে বাউন্ড থাকে। আচ্ছা, ওই যে ফোল্ডিংস গুলো দেখতে পেলাম মাইটোকন্ড্রিয়ার ভিতরে, যেগুলো আমরা বলে থাকি কি ক্রিস্টি, ইম্পর্টেন্ট। অ্যারোবিক রেসপিরেশনে মাইটোকন্ড্রিয়া কিন্তু হচ্ছে সাইট অফ অ্যারোবিক রেসপিরেশন, তাহলে কি না মাইটোকন্ড্রিয়া। এখানে এটিপি জেনারেশন হয়, যেটা আমি এক্ষুনি বললাম, যার জন্য মাইটোকন্ড্রিয়াকে কি বলা হয়, পাওয়ার হাউস অফ সেল। এর মধ্যে আমরা ডিএনএ মলিকিউলস দেখতে পাবো, কিছু আরএনও পাবো, রাইবোজোম আমরা কত রাইবোজোম পাবো, 70s এর রাইবোজোম দেখতে পাবো, যেটা কিনা প্রোটিন সিনথেসিসে হেল্প করে, ঠিক আছে। তাহলে মাইটোকন্ড্রিয়া আমরা পেয়ে গেলাম। নেক্সট আমরা পাবো প্লাস্টিড শুধুমাত্র প্লান্ট সেলের ক্ষেত্রেই আমরা দেখতে পাবো, অ্যানিমাল সেলের ক্ষেত্রে আমরা দেখতে পাবো না। প্লাস্টিড আমরা মাইক্রোস্কোপের নিচে খুব সুন্দরভাবেই আমরা দেখতে পাবো, কারণ তার মধ্যে পিগমেন্ট পাই, আর পিগমেন্টের জন্য স্পেসিফিক কালার, এই যে গাছের মধ্যে যে আমরা বিভিন্ন যে কালারিং যে এই জিনিসটা দেখতে পাই, এই স্পেসিফিক পিগমেন্টস এর জন্যই প্লাস্টিডের মধ্যে স্পেসিফিক পিগমেন্টস আছে, ঠিক আছে। এবার এই পিগমেন্ট প্লাস্টিডস গুলোর উপর বেস করে আমরা 3 ভাগে ভাগ করতে পারি, পরীক্ষায় এক্সাম্পল আসে শুধু, একটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট আর লিউকোপ্লাস্ট। আচ্ছা, ফার্স্ট আমরা যেটা দেখব সেটা দেখব আমরা ক্লোরোপ্লাস্টকে। ক্লোরোপ্লাস্টের মধ্যেই থাকে কি ক্লোরোফিল, আর হচ্ছে ক্যারোটিনয়েড, কিছু পিগমেন্ট থাকে, যার কাজ হচ্ছে সূর্যের আলোটাকে ট্র্যাপ করা আর ফটোসিনথেসিসে হেল্প করা, ঠিক আছে। ক্যারোটিনয়েড পিগমেন্ট ও কি করে, ফ্যাট সলিউবল, ঠিক আছে, যেমন ক্যারোটিন, গাজর ফাজর আমরা দেখতে পাই, জ্যান্থোফিল, এগুলো, ঠিক আছে। আর এগুলাই হচ্ছে গাছের যে কালার দেয় সেগুলো হেল্প করে। নেক্সট হচ্ছে লিউকোপ্লাস্ট, যেটা আমরা পড়লাম। লিউকোপ্লাস্ট হচ্ছে স্টোরড নিউট্রিয়েন্টস গুলোকে স্টোর করতে কাজে লাগে। আলু, অ্যামাইলোপ্লাস্ট স্টোর কার্বোহাইড্রেটস, এটা কি আলুর ক্ষেত্রে দেখতে পাবো, পরীক্ষায় এসেছে ডাব্লিউবিসিএস এ। ইলায়োপ্লাস্ট স্টোর অয়েল অ্যান্ড ফ্যাটকে স্টোর করছে কে, ইলায়োপ্লাস্ট। তাহলে অ্যামাইলোপ্লাস্ট কোথায় দেখতে পাবো, পটেটোর ক্ষেত্রে। ইলায়োপ্লাস্ট আমরা দেখতে পাবো সেখানে কি অয়েল আর ফ্যাট স্টোর হয়। আর একটা হচ্ছে অ্যালিউরোপ্লাস্ট হচ্ছে প্রোটিন স্টোর হচ্ছে। এই 3টে এক্সাম্পল মনে রাখতে হবে। এটা আমি পরে পড়াচ্ছি, সেকশনাল ভিউ অফ ক্লোরোপ্লাস্ট। আচ্ছা, তার আগে এই দিকটা আমি বলে দিই। এই যে ক্লোরোপ্লাস্ট গুলো আমরা গ্রিন প্ল্যান্টস এর মধ্যে দেখতে পাচ্ছি, এগুলো কোথায় বেসিক্যালি থাকে, মেসোফিল সেলস অফ লিভস এর মধ্যে যে মেসোফিল সেলস আছে তার মধ্যে এগুলো থাকে। এদের ডিফারেন্ট শেপস থাকে, যেটা আর ইম্পর্টেন্ট নয়। এছাড়াও ক্লামাইডোমোনাস একটা গ্রিন অ্যালগি, ঠিক আছে, এখানেও কিন্তু থাকে মেসোফিল। মাইটোকন্ড্রিয়া যেমন বললাম ডবল মেমব্রেন,
ঠিক সেরকম ক্লোরোপ্লাস্টও কিন্তু ডবল মেমব্রেন বাউন্ড। ঠিক আছে, আচ্ছা এবার আমরা ডায়াগ্রামে চলে আসি। এখানে আমরা সুন্দর দেখতে পাচ্ছি বাইরেরটা আউটার মেমব্রেন, ইনার মেমব্রেন আছে। এখানে যে ডিস্ক শেপ স্ট্রাকচার যেগুলো দেখতে পাচ্ছি এগুলোকে কি বলা হয়, থাইলাকয়েডস। এই থাইলাকয়েডস গুলোই হচ্ছে ঠিক কয়েন, একটা কয়েনের উপরে আর একটা কয়েন যেমন রাখা থাকে এরকম ভাবে সাজানো থাকে। ওই যে পুরো সাজানোর যে ইয়েটা, ঠিক আছে, এই যে এক একটা এর কি বলে গ্র্যানা, আর বাদ বাকি যেটা আছে সেটা হচ্ছে স্ট্রমা। ঠিক আছে, এই যে এইটা হচ্ছে স্ট্রমা। নেক্সট, তাহলে পরীক্ষার সময় থাইলাকয়েডস এগুলো থেকে এলে আশা করি হবে ফ্ল্যাট 10 মেমব্রানাস স্যাক, সেটাকে বলা হয় থাইলাকয়েডস। থাইলাকয়েডস গুলো যে কয়েন যদি একটার উপরে একটা রাখা হয় গ্রানা বলা হবে। আর হচ্ছে স্ট্রমা, বাকিটা হচ্ছে স্ট্রমা। স্ট্রমা হচ্ছে কার্বোহাইড্রেট আর প্রোটিন সিনথেসিসে হেল্প করে। ঠিক আছে, আর এই ক্লোরোফিল যে পিগমেন্টটা এটা এই থাইলাকয়েডস এর মধ্যেই আছে। আচ্ছা, রাইবোজোম অফ ক্লোরোপ্লাস্ট smaller 70s than the cytoplasmic ribosome 80s। এবার আমরা চলে আসবো রাইবোজোম, যে প্রোটিন সিনথেসিসে হেল্প করে। রাইবোজোম আমরা ছবিতেই দেখতে পাচ্ছি দুটো সাব ইউনিট দিয়ে তৈরি, একটা বড় সাব ইউনিট একটা ছোট সাব ইউনিট একে অপরের উপরে চেপে আছে। রাইবোজোম প্রথমবার জন্য ফার্স্ট অবজার্ভ কে করেন ইলেকট্রন মাইক্রোস্কোপে, জর্জ প্যালেড। ইম্পর্টেন্ট, রাইবোজোম অবজার্ভ করেন কে, জর্জ প্যালেড বলে একজন। এটা কি দিয়ে তৈরি, আরএনএ, রাইবোনিউক্লিক অ্যাসিড আর প্রোটিন দিয়ে তৈরি, কোনো মেমব্রেন নেই। ইউক্যারিওটিক রাইবোজোম হচ্ছে 80s ইম্পর্টেন্ট, প্রোক্যারিওটিক রাইবোজোম হচ্ছে 70s ইম্পর্টেন্ট। এক্ষুনি বললাম দুটো সাব ইউনিট দেখতেই পাচ্ছি ছবিতে, একটা বড় একটা ছোট। ঠিক আছে, এই যে এস এস যে কথাটা আমরা বলছি সেটা কি, এসটা হচ্ছে ভেডবার্গ ইউনিট, যেটাকে আমরা সেডিমেন্টেশন কোফিশিয়েন্ট আমরা বলে থাকি। এবার চলে আসবো সাইটোস্কেলিটন, খুব বেশি ইম্পর্টেন্ট এগুলো নয় আর। সাইটোপ্লাজমের মধ্যে আমরা কিছু ফিলামেন্টাস প্রোটিনেশিয়াস স্ট্রাকচার দেখতে পারবো যার মধ্যে মাইক্রোটিবিউলস আছে। ঠিক আছে, সেটা কি সাইটোস্কেলিটন। এর কাজ কি, ওই সেম মেকানিক্যাল সাপোর্ট দেওয়া, সেলের যে শেপটা সেটা যাতে রাপচার না হয় সেটাকে মেনটেন করা, মোটিলিটি, এগুলো হচ্ছে এর কাজ। এরপর আমরা যেটা আসবো সিলিয়া অ্যান্ড হচ্ছে ফ্ল্যাজেলা। ছবি দেওয়া নেই। আচ্ছা, সেল মেমব্রেনের গায়ে না কিছু হেয়ার লাইক আউটগ্রোথস আমরা দেখতে পাবো, যেগুলোকে আমরা সিলিয়া আর ফ্ল্যাজেলা বলবো। সিলিয়া হচ্ছে স্মল স্ট্রাকচার যেটা মুভমেন্ট অফ দ্য আইদার সেল অর দ্য সারাউন্ডিংস এ কাজে লাগে। আর ফ্ল্যাজেলাটা হচ্ছে কম্পারেটিভলি লঙ্গার, বড়, যেটা সেল মুভমেন্টে কাজে লাগে। ঠিক আছে, প্রোক্যারিওটিক ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আমরা ফ্ল্যাজেলা দেখতে পাবো, কিন্তু সেগুলো ইউক্যারিওটিক ফ্ল্যাজেলার থেকে স্ট্রাকচারের দিক থেকে আলাদা। আরেকটা যেটা আসে সেটা হচ্ছে ইলেকট্রন মাইক্রোস্কোপে যখন আমরা সিলিয়া বা ফ্ল্যাজেলাকে আমরা দেখব তখন আমরা দেখব কি একটা প্লাজমা মেমব্রেনের কভারিং আছে, আর তাদের কোডটাকে কি বলা হয়, অ্যাক্সোনিম, যার মধ্যে প্রচুর পরিমাণে মাইক্রোটিবিউলস আছে।
আর এই এক্সোনিমটা মধ্যে 9 doublets অফ রেডিয়ালি অ্যারেঞ্জড পেরিফেরাল মাইক্রোটিবিউলস আমরা দেখতে পাবো। ঠিক আছে, 9 জোড়া, এটা প্রশ্ন আসে, ক জোড়া না 9 জোড়া আমরা রেডিয়ালি অ্যারেঞ্জড মাইক্রোটিবিউলস আমরা দেখতে পাবো এই এক্সোনিমের এখানে, যেগুলো স্পোক টাইপের দেখতে হয়, অতটা আর ইম্পর্টেন্ট নয়। নেক্সট হচ্ছে সেন্ট্রোজোম। সেন্ট্রোজোম এক ধরনের অর্গানেলি, এর মধ্যে দুটো সিলিন্ড্রিক্যাল স্ট্রাকচার দেখতে পাবো যাকে আমরা বলবো সেন্ট্রিওলস। এরা একে অপরের পারপেন্ডিকুলার ভাবে থাকে। একটা গরুর গাড়ির চাকা যেরকম দেখতে হয় ওরকম অনেকটা দেখতে হবে এরা। ঠিক আছে, কতগুলো 9 ইভেনলি স্পেসড পেরিফেরাল ফিব্রিলস অফ টিউবুলিন প্রোটিন দিয়ে তৈরি, 9টা, ইম্পর্টেন্ট। আর প্রোটিনটা কি থাকে? টিউবুলিন প্রোটিন থাকে। এটা WBCS এসেছিল, কি প্রোটিন দিয়ে তৈরি হয়? সেটা হচ্ছে টিউবুলিন প্রোটিন দিয়ে তৈরি হয়। ঠিক আছে, আর এক একটা ইয়েতে তিনটে তিনটে করে থাকে, যেহেতু টোটাল এইভাবে 9টা থাকে, একটা ট্রিপলেট ওয়েতে থাকে। ঠিক আছে, নেক্সট আমরা নিউক্লিয়াস সম্পর্কে পড়ব। নিউক্লিয়াস হচ্ছে প্রথম ডেসক্রাইব করেন কেন? রবার্ট ব্রাউন। এবার নিউক্লিয়াসের কি কি আমরা দেখব? ক্রোমাটিন থাকবে, নিউক্লিয়ার ম্যাট্রিক্স থাকবে, আর নিউক্লিয়াই থাকবে। ঠিক আছে, ইলেকট্রন মাইক্রোস্কোপে এগুলো আমরা দেখতে পাবো। এগুলো অত বেশি ইম্পর্টেন্ট আর কিছু নয়। নিউক্লিয়ার ম্যাট্রিক্স বা নিউক্লিওপ্লাজম, নিউক্লিয়াসের ছবিটা আমরা দেখে নিই। ভিতরে এই যে দেখতে পাচ্ছি নিউক্লিওপ্লাজম আছে, নিউক্লিওলাস আছে। ঠিক আছে, নিউক্লিয়ার মেমব্রেন আছে বাইরেটা। এটাই হচ্ছে স্ট্রাকচার অফ নিউক্লিয়াস। ঠিক আছে, নিউক্লিয়ার যে পোরগুলো আমরা দেখতে পেলাম, এরা কি করে? প্যাসেজ তৈরি করে দেয়, যাতে RNA বা প্রোটিন মলিকিউলস যাতে বোথ ডিরেকশনে যাতে যাতায়াত করতে পারে, তার জন্য এরা প্যাসেজ তৈরি করে। নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে নিউক্লিওপ্লাজম। নিউক্লিওপ্লাজম হচ্ছে নিউক্লিয়ার ম্যাট্রিক্সটাকে নিউক্লিওপ্লাজম বলা হয়, যার মধ্যে নিউক্লিওলাস আর ক্রোমাটিন আমরা পাবো দেখতে। নিউক্লিয়ারটা কি? একটা স্ফেরিক্যাল স্ট্রাকচার যেটা নিউক্লিওপ্লাজমের মধ্যে আছে, মেমব্রেন বাউন্ড, আর ইট ইজ দ্য সাইট ফর অ্যাক্টিভ রাইবোজোমাল RNA সিনথেসিস। ঠিক আছে, সেটা হচ্ছে আমরা পেলাম। এরপর এগুলো আমরা পরবর্তীকালে কিন্তু আমরা পাবো। সেল ডিভিশনে কাজে লাগে, এই যে ক্রোমাটিন যেটা আমরা বললাম, ইন্টারফেস নিউক্লিয়াস হ্যাজ a loose and distinct network of nucleoplasm fibers, যেটা ক্রোমাটিন। সেল ডিভিশন, সেখানে আমরা ক্রোমোজোমস পাবো দেখতে। তো এগুলো সেল ডিভিশনের সময় আমি পড়াবো। তো এখন এগুলো অতটা ইম্পর্টেন্ট নয়, মেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক, এগুলো সেল ডিভিশনের সময়তে আবার আমরা দেখতে পাবো। ঠিক আছে, তো এত দূরই আজকে। সেল ডিভিশন আমি এই দিকটা ভালো করে পড়াতেই হবে, এটা এখানে হবে না, এত ছোট ইয়েতে হবে না এখানে। ঠিক আছে, তাহলে সেল ডিভিশনের সময় এটা পড়ানো হবে। সেল ডিভিশন, হ্যাঁ, তখন দেখানো হবে এটা। তো এটা ফার্স্ট চ্যাপ্টার পড়ালাম NCERT-র। তো কেমন লাগলো জানিও, তোমাদের রেসপন্স পেলে আমি এটা কন্টিনিউ করে যাব সিরিজটা। সো থ্যাংক ইউ সো মাচ।